কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড নিয়ে একটা মামলা সোমবারে মেনশনিং করা হয়েছে। আগে আপনারা এই মেনশনিং হেয়ারিংটা দেখুন, তারপরে আমি এই ভিডিওটা লাস্টে এই হেয়ারিং নিয়ে আর এনআইএস ডিএলএড ভবিষ্যতে কী হতে পারে সেই নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। DLAD matter, all the petitions are covered by your lordship's court. Already order passed. Now time has expired. So therefore, why you are mentioning now? My lord, matter is in the list, my lord. Item So let it be there in the list. my lord, kindly, No further application. Sorry. Sir, High Madrasa, Your Lordship, my representation for আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে নিয়েছেন, যেখানে এনআইএস ডিএলএড নিয়ে একটা মামলা মেনশনিং করা হয়েছে, কিন্তু আমি নিজেই জানি না এই মামলাটা কেন আবার সুপ্রিম কোর্টে করা হয়েছে। আমি হতে পারে দুটো রিজন মেন হতে পারে। প্রথম, অনেক এমনি এনআইএস ডিএলএডদের যাদেরকে ডাকা হলো না ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য, সেরকম ক্যান্ডিডেট হতে পারে আবার নতুন করে কলকাতা হাইকোর্টে কেস করেছে কি যেরকম সুযোগ অন্য এনআইএস ডিএলএডদেরকে দেওয়া হচ্ছে সেম সুযোগ ওদেরকেও দেওয়া হোক। কিন্তু আমি যতদূর জানি যত ক্যান্ডিডেট ছিল 2022 রিক্রুটমেন্টে যত এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট ছিল সবাইকে ডাকা হয়েছে, যারা পিটিশনার ছিল যারা পিটিশনার নাও ছিল ওদেরকেও ডাকা হয়েছে। তো সেকেন্ড রিজনটা মেবি হতে পারে যা আমরা অলরেডি একটা নিউজ পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে কি অনেক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট বিশেষ করে যারা কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার নিয়ে এসেছে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য, সেরকম কিছু ক্যান্ডিডেট আবার কলকাতা হাইকোর্টে কেস ফাইল করবে, যার ডকুমেন্ট ভেরিফিকেশনে একটা নোটিশ বের করা হয়েছে প্রাইমারি বোর্ড থেকে, সেই নোটিফিকেশন উপরে একটা কেস করা ওরা অলরেডি চিন্তা ভাবনা ওদের ছিল, হতে পারে তার জন্য এই কেসটা করা হয়েছে। কিন্তু আমি আবার পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি আমি নিজেই জানি না কি কেন এই কেসটা আবার কলকাতা হাইকোর্টে করা হয়েছে। কিন্তু আমি সমস্ত এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা আলাদা আলাদা গ্রুপে আছে আমি ওদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে একটা মঞ্চে চলে আসুন, কারণ এই লড়াইটা শুধুমাত্র আপনার পার্সোনাল যারা লিডার আছে ওদের নয়, এই লড়াইটা সমস্ত এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের আছে। 2022-এ মোটামুটি 3000+ ক্যান্ডিডেট ভবিষ্যতে আপনাদের হাতে আছে। এরপরে যারা 2022 স্টেট অলরেডি পাস করে বসে আছে, যদি আপনাদের জন্য কিছু একটা ভুলভাল স্টেপটা নেওয়া গেলে সেই এফেক্টটা শুধু এই কারেন্ট রিক্রুটমেন্টে না আগামী যত রিক্রুটমেন্ট আসবে তার উপরে আমরা দেখতে পারবো। তাই জন্য বলবো আপনাদের যদি কিছু পার্সোনাল প্রবলেম থাকলে কিছু ইগো আছে সেই ইগোটাকে সাইড করে আপনারা লিড করছেন আপনারা লিডারভাবে বিহেভ করুন, আর নিজে ইগোটাকে সাইড করে যেহেতু আমি প্রত্যেক পার্টিকুলার কোনো একটা গ্রুপকে বলছি, আমি প্রত্যেক গ্রুপ এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে বলছি আপনারা এক মঞ্চে চলে আসুন, তারপরে যা করা আছে একটু আলোচনা করে ভালো করে বুঝে শুনে অ্যাডভোকেট সাথে রায় নিয়ে তারপরে করুন। কলকাতা হাইকোর্টে কেস করলে বেশি ভালো হবে, নাহলে সুপ্রিম কোর্টে অলরেডি যা কৌশিক দাস একটা কেস করে দিয়েছে সেই কেসে যুক্ত হলে বেশি ভালো হবে, সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন। কারণ আপনারাও একটা টিচার, আপনারাও একটা গ্র্যাজুয়েট মানুষ, স্টেট কোয়ালিফাই করা আছে, তো নিশ্চয়ই আপনাদের কী করা উচিত আছে কী করা নেই সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। কালকে যদি আপনারা নিউজটা দেখেছেন সেখানে এসএসসি স্কুল সার্ভিস কমিশন আমি কথা বলছি সেখানেও অনেক গ্রুপ ছিল আলাদা আলাদা, কিন্তু কালকে সমস্ত গ্রুপ একসাথে হয়ে লড়াই লড়েছে আর ওরা ডিমান্ড করেছে কি টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টটা বের করতেই হবে কোনোভাবে। ওরাও বুঝে গিয়েছে কি এই গভর্নমেন্ট সাথে যদি আমরা লড়াই করব তো আলাদা আলাদাভাবে গ্রুপের লড়াই ওরা লড়তে পারবে না কোনো দিন, সেরকম আমাদেরকেই করতে হবে। আর যদি আমরা ডিভাইড হয়ে গভর্নমেন্ট সাথে লড়াই লড়ি তাহলে সেই লড়াইটা অনেক কঠিন হয়ে যাবে, আর যদি আমরা একসাথে এক মঞ্চে এসে সেই লড়াইটা লড়ি তো নিশ্চয়ই আমরা জিত পাবো। এক্ষুনি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক আলাদা আলাদা লিডার আছে ওরা আলাদা আলাদাভাবে কাজ করছে, কিন্তু যদি চারটে লিডার একসাথে বসলে চারটে একটা ওরা কিছু না চারটে মাথা একসাথে বসলে কি হবে চারটে একটা নতুন প্ল্যানিংটা সামনে চলে আসবে কি হ্যাঁ এইটা করলে এনআইএস ডিএলএডদের জন্য ভালো হবে, এই কাজটা করলে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে আমরা পুরোপুরি রিক্রুটমেন্টটা পেয়ে যাব, আগামী যারা বসবে রিক্রুটমেন্ট পরীক্ষাতে ওদেরও কোনো অসুবিধা হবে না। একটা মানুষ যত চিন্তা ভাবনা করতে পারবে সেই জায়গায় যদি চারটে মানুষ একসাথে বসলে নিশ্চয়ই ওদেরকে কিছু বেশি আইডিয়াটা ওরা বের করতে পারবে, কিন্তু এটা কখনো জব
প্রত্যেক লিডাররা এক জায়গায় আসবে। আমি আবার বলে দিচ্ছি, আমি কোনো লিডার পক্ষে নেই, আমি কোনো লিডার অ্যাগেনস্টে নেই, কিন্তু যা এনআইএস ডিএলএডের পক্ষ হবে সেই নিয়ে আমি সবসময় কথা বলি। যারা আমার রেগুলার ভিউয়ার ওরা ভালো করে জানে আমি কোনোদিন কোনো লিডারের কথা বলি না। আমার একটাই উদ্দেশ্য আছে, কী করে এনআইএস ডিএলএডদেরকে রিক্রুটমেন্ট প্রসেশনে ঢোকানো যাবে, আর আগামী যখন রিক্রুটমেন্ট প্রসেস আসবে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই সময় আমরা কী করে পার্টিসিপেট করতে পারবো। অলরেডি 2017 থেকে 2025 চলে এসেছে, রিক্রুটমেন্ট কোনো হচ্ছে না। আগামী নতুন রিক্রুটমেন্টটা কখন আসবে সেইটাও কিছু কেউ বলতে পারবে না। তাহলে যে রিক্রুটমেন্টে যা এসেছে, যা সামনে সুযোগ আছে, যদি আমরা নিজেই এরকম করে ঝামেলা করে নিজের মধ্যে কারা 14 পাস, কারা 17 পাস, কারা 22 পাস, সেইটাই নিয়ে আমরা বেশি চিন্তা ভাবনা করব, তো আমাদের জিতটা কোনো দিনই হতে পারবে না। আমাদের যদি জিতলা ইচ্ছা আছে আর যদি আমরা জিত করতে পারবো, শুধুমাত্র একটাই পথে আমাদেরকে সবাই ডিএলএড ক্যান্ডিডেটকে হাঁটতে হবে। 4 জন এই পথে হাঁটছে, 4 জন ওই পথে হাঁটছে, সেইটা নিয়ে কোনোদিন এই প্রবলেম সলিউশনটা হবে না। যদি সবাই এক জায়গা থাকলে, যা ফাইন্যান্সিয়াল প্রবলেমটা আসছে আগামী 2 সপ্তাহ 1 সপ্তাহের মধ্যে, এমনি তো 22 তারিখে অলরেডি কেসটা একটা লিস্টেড আছে, আমি যা সুপ্রিম কোর্টে আমি বারবার আপনাদেরকে আপডেট দিচ্ছি। হতে পারে 22 তারিখ যেদিন সেই কেসটা অলরেডি মেনশনিং হয়ে গেলে, তাহলে সেই দিন তো একটু ভালো অ্যাডভোকেট করলে নিশ্চয়ই আমাদের পক্ষে কিছু না কিছু আসবে। আমাদের ডিগ্রিটা কোনোইভাবে এক্ষুনি আমি বলে দিচ্ছি কোনোভাবে আবার নতুন রিক্রুটমেন্টের জন্য ইনভ্যালিড হবে না। কিন্তু যেরকম নোটিফিকেশানটা দিয়েছে প্রাইমারি বোর্ড ডকুমেন্ট ভেরিফিকেশানটা নিয়ে, সেই নোটিফিকেশানে 99% ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশানে বাদ চলে যাবে। তো 22 রিক্রুটমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ আছে, শুধু 2022 যারা যারা পার্টিসিপেট করেছে ওদের জন্য না, যারা আগামী নতুন ভর্তিটা আসলে যারা আশা আমরা করছি 2026 কি ইলেকশন আছে, ওর আগে আমরা একটা নতুন ভ্যাকেন্সিটা নিশ্চয়ই দেখব, তাহলে সেই ভ্যাকেন্সিটাকেও আপনাদেরকে একটু টার্গেট করতে হবে। এখানে তো শুধুমাত্র 3000 না 3000 প্লাস ক্যান্ডিডেট আছে, কিন্তু 2022 তো এনআইএস ডিএল সংখ্যাটা অনেক বেশি আছে। তাদের তো ভবিষ্যৎটা পুরোপুরি অন্ধকারে চলে যাবে যদি এক্ষুনি কোনো ভুলভাল স্টেপটা নিলে। হাইকোর্টে আপনাদের কেস করা আছে, সুপ্রিম কোর্টে কেস করা আছে, যা করা আছে আপনারা সবাই লিডার একসাথে বসে চিন্তা ভাবনা করে তারপরে করেন। আমি আগে আপনাদেরকে বলেছিলাম, একটা আমি এক্সাম্পল দিচ্ছি, আমি কারো পক্ষ কথা বলছি না, ধরে রাখুন আমি বলে দিচ্ছি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কোনো একটা জাজমেন্ট আমাদের পক্ষে চলে এসেছে ডকুমেন্ট ভেরিফিকেশানটা নিয়ে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যেরকম আমাদের অ্যাগেনস্টে কোর্টে গিয়ে কথা বলছে, নিশ্চয়ই আবার সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট বলছি সরি ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চ করে উনি সুপ্রিম কোর্টে যাবে, সেইটা কি অনেক টাইম কনজিউমিংটা, অনেক টাইমটা চলে যাবে। অলরেডি কোর্ট কেসটা আপনি দেখে নিয়েছে, 1.5 বছর লেগে গেছে আমাদের এই ডিগ্রিটা আবার ভ্যালিড করানোর জন্য নতুন ডকুমেন্টের জন্য। যদি আবার নোটিশ উপরে আমরা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে, তো নিশ্চয়ই মিনিমাম 1 ইয়ার চলেই যাবে, মিনিমাম আমি বলছি 1 থেকে 1.5 মাস তো সিঙ্গল বেঞ্চে, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, মাঝখানে আবার আপনাদের জানিয়েছে 2 মাস পরে পূজা আছে, তো আমাদের কলকাতা হাইকোর্টে মোটামুটি 1 মাস পুরোপুরি বন্ধ থাকে পূজার সময়। সেই সব জিনিসটা আপনারা একটু ক্যালকুলেট করুন। তো অত তো এমনি আমাদের 1.5 বছর চলে গেছে, যদি আমি ধরে রাখছি সুপ্রিম কোর্টে 1 মাস আর আমাদেরকে বেশি সময় ওখানে যাবে, তাহলে আর 1 মাস যাবে কি আছে, কিন্তু সিঙ্গল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে, তারপরে সুপ্রিম কোর্ট, ওর থেকে ভালো আছে আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে যাচ্ছি। এরপরে অনেক এটাও একটু চিন্তা ভাবনা আছে, হতে পারে কৌশিক দা যা কেস করেছে শুধুমাত্র পিটিশনের জন্য ওর জাজমেন্টটা চলে আসবে, কিন্তু আপনারা আলাদাভাবে একটা ক্লায়েন্ট ফাইল করে সেই কেসে যুক্ত হয়ে যান। তারপরে যদি ওখান থেকে কোনো ভুল মানে শুধু কৌশিক দাস পিটিশনের জন্যেই জাজমেন্টটা আসবে, তাহলে আপনাদের ওখানে অ্যাডভোকেট তো থাকবে। কিন্তু তারপরেই আমি বলছি এটা আমার সাজেশন ছিল, কিন্তু আপনারা ভাবছেন না, হতে পারে শুধু পিটিশনার বেস জাজমেন্টটা চলে আসবে, তো অন্য যারা ক্যান্ডিডেটরা আছে কৌশিক দাস কেস ছাড়া ওরা চাকরি পাবে না, তাহলে আপনারা যা পথে হাঁটবেন কোনো প্রবলেম নেই। কিন্তু একটা নিজের মতন একটু আলোচনা করে বসুন কি যদি আমরা হাইকোর্টে যাব তো এই স্টেপটা নেব, যদি হাইকোর্ট থেকে কোনো নেগেটিভ জাজমেন্টটা আসলে আমরা পরবর্তীকালে এই কাজটা করব, যদি হাইকোর্ট থেকে কোনো পজিটিভ জাজমেন্টটা আসলে আমাদের কি কি সুবিধা পাবো, কী কী আমাদের হতে পারে, প্রাইমারি বোর্ড ডিভিশন বেঞ্চে যদি চলে গেলে আমরা কি করব, সেটা নিয়ে একটু আলোচনা করুন। আমার একটাই কথা আছে, প্রত্যেক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট একটা মঞ্চে চলে আসুন, পরে যা আপনাদের ইগো আছে, যা নিজের মধ্যে একটু প্রবলেম আছে সেইটাকে একটু সরিয়ে দিন। শুধুমাত্র এই লড়াইটা আপনার 3টে 4টে 5টা যত লিডার আছে তাদের পার্সোনাল লড়াইটা নয়, তার পিছনে অনেক এনআইএস ডিএলএড দাঁড়িয়ে আছে যারা এইটাই ভাবছে, আপনারা যে গ্রুপকে লিড করেছেন ওরা ভাবছে কি এই লিডার আমাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসটা কী করে আমরা এগিয়ে যাব সেইটা নিয়ে ইনি কাজ করছে। তাহলে ওদের যা ট্রাস্ট আপনার উপরে করেছে, যাদেরকে নিয়ে আপনি লিড করছেন,
ওদেরটা কথাটা ওদেরটা একটু ফিউচারটাকে চিন্তা ভাবনা করে আপনারা স্টেপ নিন, আমি এইটাই বলবো। এরপরে এনআইএসডিএল রিলেটেড কিছু নতুন আপডেটটা আসলে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটা এনআইএসডিএল বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এনআইএসডিএল গ্রুপে এই ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিন। যারা লিডার আছেন নিশ্চয়ই যদি আমার এই ভিডিওটা দেখে উনি কিছু চিন্তা ভাবনা করবে কি হ্যাঁ আমি ঠিক বলছি না ভুল বলছি, সেটা নিয়ে একটু উনি চিন্তা ভাবনা করে তারপরে যত লিডাররা আছে এখনই তো অনলাইন হয়ে গেছে, কাউকে ফেস টু ফেস দেখাও করতে হবে না। আপনার গুগল মিট আছে, জুম আছে, অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা অনলাইনেই মিটিং করে নেব, কাউকে কোথাও যেতেও হবে না, বাড়িতে বসে বসে মিটিং হয়ে যাবে, আলোচনা হয়ে যাবে। যদি সবাই বলবে কি হ্যাঁ কে ভুল বলছে কে ঠিক বলছে সেটা নিয়ে একটু আলোচনা হয়ে যাবে। তারপরে একটা কমন মিনিমাম যা একটা গোল আছে আমাদের, সেই যদি সবাই সেই গোলে অ্যাচিভ করার জন্য কাজটা করলে সবাই এক মঞ্চে চলে আসবে। এর থেকে আর বেশি ভালো কি হতে পারে এনআইএসডিএল জন্য। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।